আমরা তো রাজা মহারাজাদের অনেক কীর্তি আমরা রেট্রোফিটিং করে করে ভালো করছি, সুন্দর করছি, কিন্তু এত কিছু করার পরও এমনিতে আগে কিন্তু কোনো রাসশব্দ ছিল না। এখন আজকাল দেখি আমরা যত বেশি ওনাদেরকে, তাদের যে কীর্তিগুলো আমরা, এর আগেও অনেক গভর্নমেন্ট ছিল তারা এইদিকে নজরও দেয়নি, আর আমরা এতগুলো কাজ করছি, ওনাদের যারা মহারাজারা যে কাজ করেছে ওদের রাজন্য আমলে তাদেরকে সম্মান দিচ্ছি, তখন কিন্তু রাসশব্দ নেই। এখন গণতন্ত্র এত বেশি, নানাভাবে কথা বলার চেষ্টা করছে, আমরা ফিল করি এটা। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল, এখন যেটা আইজিএম হসপিটাল, তার রেট্রোফিটিং করার যে আজকে ইনোগ্রেশন, এবং মেইন হচ্ছে রিস্টোরেশন অফ আওয়ার হিস্ট্রি। আমি নিজেও এখানে চিকিৎসা করেছিলাম, আমাদের ফ্যামিলির বহু লোক এখানে চিকিৎসা করেছে। আমাদের যে মাদার সেখানে ডেলিভারি হয়েছে। এসব ইতিহাস সবাই আমার সতর্ক কথা না, তো এটাকে এই যে ফিলিংস, একটা যে কানেকশন, তার উপর চিন্তা করে আমি যখন বললাম ইট শুড বি রিস্টোর্ড প্রপারলি, পেছনে আমি করলাম। ভাঙতে গেলে আবার হাইকোর্টে যাবে, বলবে যে 100 ইয়ার্স ওল্ড, এটাকে ভাঙা যাবে না, তাহলে ঠিক করতে তো হবে। এটা তো বলছো না খালি ভাঙা যাবে না, তা আমরা বললাম এখন নিউ টেকনোলজি আছে, সেটাকে ইচ্ছে করলে উপরে উঠানো যায়, একটু অনেক উপরে উঠাবে ওটাকে, এবং সেখানে উঠানোর পর সেখানে এই আইজিএম না ভিএম হসপিটালে তৎকালীন, সেখানে কারা কারা কাজ করেছে তার একটা ইতিহাস যেন একটা মিউজিয়ামের মতো সেটা করা যায়। তো সেই চিন্তায় আজকের এই ইনোগ্রেশন, ভূমি পূজন হবে নিউ বিল্ডিংয়ের। আমি খবর নিচ্ছিলাম যে কি হচ্ছে এখানে, কন্ট্রাক্টরের তরফ থেকে আছে কিনা আমি জানি না কেউ। আমি বারবার বলছি প্রতিনিয়ত যে টাইম শুধু না, টাইমের আগে কমপ্লিট করতে হবে। ওনারা কথা দিয়েছেন, কিন্তু যখন খবর পাই যে না কাজটা যেন একটু ঢিলাঢালা, শুধু এখানে না সব জায়গায়, আমি বাধ্য হয়ে, তো আমার প্রেশার দেওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে কিরণ গিত্তেজি। ওনাকে আমি फ़ोन করে কি হলো, क्या हुआ भाई, अभी तक कुछ नहीं हुआ, तो ठीक है हो जाएगा, बुला रहा हूँ। তো অ্যাকচুয়ালি এইভাবেই আমরা কাজ নেওয়ার, আমার ওয়ে অফ ওয়ার্ক, সেটা আমি করি, এবং তাতে করে কিন্তু কাজও হয়। আমি দিলাম, চলে গেলাম, দেখলাম না, মনিটরিং করলাম, তাহলে লাভের লাভ কিচ্ছু হবে না। তো আজকের যে এই অনুষ্ঠান, ট্রুলি ইফ আই স্পিক from my bottom of my heart, I feel tickled pink after coming over here. On the other hand, if I say, I am on cloud 9. I am very happy after coming over. এখানে উপস্থিত মঞ্চে আমাদের হেলথ ডিপার্টমেন্টের সেক্রেটারি হেলথ শ্রী কিরণ গিত্তেজি, মিশন ডাইরেক্টর NHM ডক্টর সাজু ওয়াহেদ, ওনাকে আমাদের যে NHM-এর মাল্টিপারপাস ওয়ার্ক, এখানে মাল্টি ডাইমেনশনাল ওয়ার্ক, আমরা ভাবলাম যে কাকে দেওয়া যায়। তো ওনার যে কাজ আমরা দেখে এসেছি, এত সুন্দর প্রাইজও পেয়েছে ন্যাশনালি। আমি ওনাকে বললাম আপনাকে কিন্তু একটা ভালো কাজ দিচ্ছে, এবং এখানে অনেক ধরনের কথা আমি শুনি, আপনি এটাকে গুছিয়ে তারপর আমার কাছে আসবেন। উনি চেয়েছেন আবার সেই ডেপুটেশনে যেতে, আমি বললাম দেবো না আপনাকে ডেপুটেশনে, NOC আমি দেবো না, যতক্ষণ ধরে এটাকে মানুষ না করবেন ততক্ষণ দেবো না। তো হি ইজ হিয়ার। আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর দেবশ্রী দেববর্মা, ডাইরেক্টর হেলথ সার্ভিসেস, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। IGM-এর আগে উনি সুপারিনটেন্ডেন্ট ছিলেন, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট। ওনাকেও ডেকে পাঠালাম। গতানুগতিক দিয়ে হবে না যে কিছু এটা বেরিয়ে দিলাম, পারবে কি পারবে না, তার সিনিয়রিটিও দেখতে হয়। সিনিয়রিটি দেখে কেউ যদি আবার কোনো সময় এটা চ্যালেঞ্জ হয়, তো সব কিছু দেখে ওনাকে যখন বললাম, উনি বললেন যে আমি রেডি আছি। তো এখানে ডক্টর দেবশ্রী দেববর্মা DHS, প্রফেসর ডক্টর HP শর্মা, ডাইরেক্টর মেডিকেল এডুকেশন। যত মেডিকেল ইনস্টিটিউশন আছে ত্রিপুরাতে, সেটা মেডিকেল কলেজই হোক, ডেন্টাল কলেজই হোক, আমাদের যে ANM, GNM, ফার্মাকোলজি কলেজ, এভরিথিং ইট কামস আন্ডার হিম। ওনাকেও আমি খুব বারবার জিজ্ঞেস করি
যে কি হচ্ছে, কি খবর, কোনো জায়গায় যদি দেখি একটু সমস্যা। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত ডাইরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন ডক্টর অঞ্জন দাস। এদের একদম মানে আমরা বলি না তৃণমূল স্তরে সমস্ত আমাদের ডিফারেন্ট যে ওয়ার্ক, মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা খুব জোর দেন যে হেলথ সেক্টরে হেলথ সমস্ত ঘরে ঘরে পৌঁছানোর দায়িত্বে আজকে এখানে, এবং প্রিভেনশনের দিক দিয়ে চিন্তা করতে হবে, এবং ফ্যামিলি ওয়েলফেয়ারের যা যা আছে আমরা সবাই জানি উনি দায়িত্বে আছেন। যাকে আজকে আমরা এখানে দেখলাম, প্রথমেই আমাদের যে স্বাগত ভাষণ রাখলেন, এই গভর্নমেন্ট ডেন্টাল কলেজের যিনি প্রিন্সিপাল মহোদয়া প্রফেসর ডক্টর শালু রায়, উনি এখানে এই কলেজের কি নতুন নতুন কি হচ্ছে, কারা প্রাইজ পেয়েছে, এবং আমার সবচেয়ে ভালো লাগলো উনি যখন বললেন যে এখানে আইসিএমআর প্রজেক্টের কিছু ছেলে এখানে চান্স পেয়েছে। এটা তো সাংঘাতিক বিষয় যে এই থার্ড ইয়ার মাত্র, এর মধ্যেই এই ধরনের প্রজেক্ট চলে আসছে, কাজ করছে। আই মাস্ট কনগ্রেচুলেট হার অ্যান্ড টু দ্য স্টুডেন্টস অলসো। এখানে উপস্থিত আছেন ফ্যাকাল্টি মেম্বার যারা আছেন এখানে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের, অফিসার্স অফ হেলথ ডিপার্টমেন্ট, অ্যান্ড এখানে আমার সমস্ত আমাদের সাথী পুরনো ডেন্টাল সার্জনরাও দেখতে পাচ্ছি এখানে, যারা আইডিএ ত্রিপুরা স্টেট ব্রাঞ্চেরও অনেকে আছেন, এবং এখানে উপস্থিত যাদের জন্য আজকের এই প্রোগ্রাম ফাউন্ডেশন ডে, ইট ইজ নট এ অর্ডিনারি ম্যাটার, ইউ উইল রিমেম্বার ফর এভার। ফাউন্ডেশন দিচ্ছে জীবনের জন্য সামনের দিকে এগিয়ে যাওয়ার। তো এই তো জুনিয়র, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তো যত ফোর্থ ইয়ার হলে ফোর্থ ইয়ারে ওরা 4 বার কিন্তু সেটা মানে এই অনুষ্ঠানটাকে ওরা উপভোগ করতে পারবে। তো এটা মানে চড়াইবীতি আমরা বলি না, দ্য শো মাস্ট গো অন। তো এইভাবে চলতে থাকবে, এইভাবে দুনিয়া চলবে, এবং আজকে এটাকে মেমোরেবল আমার মনে হয় যে আজকের এই অনুষ্ঠানটা। এবং অন্যান্য যে কলেজ থেকে এখানে উপস্থিত আছে আমি দেখতে পাচ্ছি অনেককে, ডিস্টিংগুইশড গেস্টস অ্যান্ড আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের স্টাফ এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এখানে যখন প্রাইজ দিচ্ছিলাম কয়েকজন দেখলাম বারবার নিয়ে আসছে, তা আমি ওনাদের বললাম হাউ মেনি টাইমস উইল কাম হিয়ার অন স্টায়াজ। তো দেখলাম যার গুণমান আছে, দেখা যায় সব ক্ষেত্রেই কিন্তু একটা লেভেলে তার থাকে, এবং এই যে যারা এখানে ফ্যাকাল্টিরা আছেন তারা কিন্তু স্টুডেন্টসদের উদ্বুদ্ধ করার সবচেয়ে মেইন কারিগর। কোনো টিচার এমন একটা লাইন বলবে যে লাইনটা মাথার মধ্যে সারা জীবন রেখাপাত করে থাকে। আমি ক্লাস 9 বা এরকম 10 পড়ি, আমার মনে আছে যে ফুটবল খেলছিলাম এই উমাকান্ত গ্রাউন্ডে, তো আমি কর্নার থেকে এমনভাবে একটা গোল করলাম, তো আমার এক বাংলা টিচার এখনও জীবিত, জাস্ট ইমাজিন, অ্যাবাউট 90 ইয়ার্স ওল্ড, উনি ডেকে পাঠালেন। আমি স্যারের বাড়িতে এখনও যাই, ওনার নাম হচ্ছে রামপ্রসাদ বাবু, আমরা সবাই বলি রামপ্রসাদ বাবু। তো উনি ডেকে পাঠালেন, আমাদের ক্লাস টিচারও ছিলেন। একটা খালি কথা বলেছে সারা জীবন, এটা কিন্তু আমাকে ইন্সপায়ার করেছে। কি বলছেন? তুই এত ভালো খেলিস, তুই যেহেতু এত ভালো খেলিস তাহলে তো সব ক্ষেত্রে তোর ভালো এই একই ক্যাটাগরি হওয়া উচিত। আমার এখনও কিন্তু এই কথাটা কিন্তু মনে আছে। তো ইন্সপায়ারের উপরে কিচ্ছু হয় না, যত বেশি উদ্বুদ্ধ করা যায়। সবার মধ্যে সব কিছু আছে, কিন্তু আমরা নিজেরাই বুঝি না যে আমার মধ্যে সেই কোয়ালিটি আছে। ফর এক্সাম্পল, I was not a very good student. But in BDS, in Patna University, I stood fourth only. And you know, there are so many problems. On the basis of that, their casteism was there like that. So I was right outsider. And there always it happens, I don't know. Now it is going on not. So there I got fourth position. So এরকম মানে চেষ্টা যদি থাকে অনেক কিছু করা যায়। তো এখানে যারাই আজকে প্রাইজ পেয়েছে, যারা নাও পেয়েছে, তাদেরকে আমি
মানে কনগ্রেচুলেশন দিতে চাই। আগামী দিন আমরা চাই যে এই গভর্নমেন্ট ডেন্টাল কলেজ যেন তার নাম অক্ষুণ্ণ রাখে, আর গতানুগতিক কলেজ যেন না হয়। আমাকে অনেক পেশেন্ট যখন আসে, আরে ফোন করে অনেকে, আমরা তো কোনোদিন ভাবতে পারি না এরকম একটা ডেন্টাল কলেজ এত সুন্দর ভিতরে। ইভেন ডিসিআইয়ের যারা ইন্সপেক্টররা এসছেন তারা পর্যন্ত যখন আমার সাথে দেখা করে যায়, কারণ দেখা করে এই কারণে যেহেতু উই বিলং টু সেম ফাইলাম, আমরা সব ডেন্টাল সার্জন, অলদো আই এম এ মেক্সিলোফেসিয়াল সার্জন, বেসিক্যালি আই এম এ ডেন্টাল সার্জন। তো তারা আসে, তো বলে স্যার এত ইনফ্রাস্ট্রাকচার এত ভালো, এত সুন্দর। এবং ডিসিআইয়ের মিটিংয়েও আমি যখন গিয়েছি সেখানেও কিন্তু প্রেসিডেন্ট ডিসিআইয়ের উনি বলছিলেন সবাইকে যে এত 7 থেকে 8 মাস 9 মাসের মধ্যে একটা ডেন্টাল কলেজ খুলে ফেলেছে, এবং গিয়ে দেখুন আপনারা, ওয়ান অফ দ্য বেস্ট ডেন্টাল কলেজ ইন দ্য কান্ট্রি নাও। তা আমাদের জন্য যখন বলে কেউ ফোন করে খুব ভালো লাগে আমাদের। আমার মনে আছে একজন গার্জিয়ান আমার কাছে কিছুদিন আগে, প্রথম ফার্স্ট ইয়ারে, আমি জানি না ওনার অফস্প্রিং বোধহয় এখানে পড়াশোনা করছে, উনি এসে আমাকে শুধু ধন্যবাদ দেওয়ার জন্য এসছে। কি বলছেন, যে আমার মতো গরিব মানুষের পক্ষে আমার সন্তানের এই ডাক্তারি পড়ানো অসম্ভব ছিল, বাইরে পড়িয়ে আমাদের সময় তো 200 টাকা পাঠাতো, 200 রুপিস, এর থেকেই বেতন খাওয়া সব দিত। আর এখন বাইরে গেলে তো 10,000 20,000 বোধহয় মিনিমাম ছেলে মেয়েদের পাঠাতে হয়। তো ওর পক্ষে আসা যাওয়া বলে আমার পক্ষে অসম্ভব না। আজকে এই ত্রিপুরাতে এই গভর্নমেন্ট ডেন্টাল কলেজ হওয়াতে বলে আমার ছেলে চান্স পেয়েছে, এবং সে চান্স পাওয়াটা ওই ল্যাটারাল এন্ট্রি না, যেটা পরীক্ষা দিয়ে তার যে একাডেমিক এক্সেলেন্স তার উপর ভিত্তি করে সে পেয়েছে। এখন তো সুবিধা নেই, যে ব্যবস্থা করেছে এখন মাননীয় প্রধানমন্ত্রীজি, যে কোনো রকম করাপশন কিভাবে বন্ধ করা যায় সেইভাবেই সবার সিলেকশন হয়। তো অল আর গুড স্টুডেন্টস ওভার হিয়ার। কাউকে ওই টেনে এনে ওই কাউকে আমার ওই যে স্কুলের বা কলেজের কোনো রকম কোটা আছে কি না এই সিস্টেম তো আর নেই। তো ওইগুলো আমার ভালো লাগে, এবং যখন ফিল করি আমি। এখানে আরেকটা মজার বিষয় আমি না বললে নাই হয়, একজন নিয়মিত উপস্থিতে একজন প্রাইজ দিল, 2জন বা 3জন। আমি কিন্তু এটা পেয়েছিলাম ক্লাস একদম ছোট যখন ছিলাম, কারণ এমনিতে পড়াশোনাতে তো ফার্স্ট সেকেন্ড হতে পারি না, কিন্তু নিয়মিত উপস্থিতিতে আমি কিন্তু আই ওয়াজ ভেরি মাচ থ্রিলড, মানে এত ভালো লাগছিল আমার। এবং বাড়িতে গিয়ে যখন এটা দেখালাম, একটা স্টেজে যিনি প্রাইজ দেবেন ওনার থেকে প্রাইজ পাওয়া, তো পড়াশোনা করে পারি না, তো এটার মধ্যে দেখলাম এটা খুব ইজি কিন্তু। এবং এতে করে কিন্তু ডিসিপ্লিনের যে বিষয় সেটা কিন্তু লাইফে আসে, যে আমি ঝড় বৃষ্টি এই যে এটাই কিন্তু একটা ডিসিপ্লিন ইন লাইফে। ফার্স্ট সেকেন্ড থার্ড হলেই যে সব কিছু জয় হয়ে যাবে এরকম না, এই যে ডিসিপ্লিন লাইন কিন্তু লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে আছে তখন আমি, আমার কলিগরা এখানে আছেন, যখন ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের কোনো এখানে কিন্তু চ্যাপ্টারই ছিল না, আমাদের ব্রাঞ্চ ছিল না। এখানে ডক্টর পার্থ রায় চৌধুরী আছে, হি ওয়াজ দ্য ফার্স্ট সেক্রেটারি, অনারারি সেক্রেটারি অফ আইডিএ ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ। 1 বছর ছিল, আমি আসলাম, এসে আমি বোধহয় প্রায় 10 থেকে 12 বছর কন্টিনিউয়াসলি আমি অলওয়েজ একটা প্রোঅ্যাক্টিভ, আমার সব জায়গায় যেখানে যাই প্রোঅ্যাক্টিভ। সেখানে এই ডেন্টাল যে আমাদের অ্যাসোসিয়েশন আছে, মন্ত্রীদের এখানে যেতাম, ওই গিয়ে বলতাম চাকরি নেই, চাকরি দিন। আমাদের তো আমি তো এসে যেদিন আমি ডে 1 থেকে আগরতলা এসেছি সেদিন থেকে আমি প্র্যাকটিস স্টার্ট করেছি। এত কনফিডেন্স ছিল তখন। পিজির সিট খুব কম, আমাদের কলেজে ছিল না, 1-2 কলেজে সারা ভারতবর্ষের মধ্যে কয়েকটা জায়গায় ছিল, বোম্বে এবং ইভেন কলকাতা যে বি.আর. আম্বেদকর ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজ, সেখানেও পরে শুরু হয়েছে, কিন্তু কয়েকটা জায়গায় হয়েছে। তো সেই জায়গায় আজকে যখন আমরা দেখি যে 31 পোস্ট, এই গিয়ে 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 31টা পোস্ট আমরা ক্রিয়েট করেছি, যেখানে একটা পোস্ট আসলে একটা হতো আর কেউ ছিল না।
এবং সেটাকেই কিন্তু আস্তে আস্তে করে অনেক ডেন্টাল সার্জন যখন আসতে লাগলো, তো এই যে কাজ করার একটা মানসিকতা, যে আমাদের যে প্রফেশন, এই প্রফেশনকে মানুষের সামনে নিয়ে যেতে হবে, মানুষের সেবা করতে হবে, সেটা কিন্তু আমার সবসময় ছিল। ডেন্টিস্ট বলা হয় আমাদের। আমি তখন সবাইকে বললাম, কলিগদের, যে ডেন্টিস্ট, তখন ডক্টর আর দত্ত ছিলেন, আপনারা সবাই জানেন কি না, এখন তো ভেরি ইয়াংগেস্ট পিপল। আর দত্ত আমাদের ডাইরেক্টর ছিলেন, স্পেশাল সেক্রেটারি হেলথের ছিলেন। ওনার কাছে গিয়ে বললাম, আমার সাথে বিশেষ পরিচয়ও ছিল, একটু খেলাধুলা সব মিলে টুলে একটু এমনিও একটু প্রোঅ্যাক্টিভ ছিলাম আমি। তো প্রোঅ্যাক্টিভ লোকের জন্য কিন্তু সবাই একটু ভয় পায়, মানে কি না কি বলবে। তো আমি যখনই স্যারের কাছে যেতাম, কি কি কেন এলি, তো আমি বললাম যে স্যার, আমাদের তো ডেন্টিস্ট বলা হয়, আমাদের ডেন্টাল সার্জেন, উই আর অল ডেন্টাল সার্জেন। বললেন তুই তো ঠিকই বলেছিস, আমি তো লন্ডনে যখন ছিলাম, ও দে আর অল ডেন্টাল সার্জেন। এবং আমি যখন নমিনেশন নিয়ে পাটনাতে যাই, হি ওয়াজ দ্য ডাইরেক্টর মোস্ট প্রবলি, আমাকে বললেন যে, আমি বললাম আমি দিলাম এমবিবিএসের জন্য, এখন ডেন্টালে আমার যেতে হবে, 2টো সিট এমবিবিএসের আরও রয়েছে, বলে এটার কোনো ঠিক নেই, ওখানে সেটার কেস হয়েছে, তো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান অ্যাকসেপ্ট ইট। তো নিলাম। আমি বললাম সেও আবার পাটনা। আমার একটু আতঙ্ক হলো যে পাটনা, আরে খুব ভালো, আমার শ্বশুরবাড়ি ওখানে, খুব ভালো প্লাস্টিক সার্জন, ওনার খুব নাম করা, আমি বলে দেবো তুই গিয়ে এখানে দেখা করিস। তখন উনি আমাকে কীভাবে ইন্সপায়ার করে এক একজন ব্যক্তি। আমি বললাম ডেন্টাল, এটা কি ডেন্টাল, বলে আরে হেড নেক পুরো, হেড নেকের তুই এটা সাংঘাতিক সব হেড নেকের পুরো তোর পড়তে হবে, অনেক জানতে হবে সেটা। এই যে ইন্সপায়ার করলো, ইন্সপায়ার করার পরে এটাকে আমি অ্যাকসেপ্ট করলাম। যদিও পরবর্তী সময়ে অনেকগুলো মেডিকেলের সিট এসেছিল, কিন্তু একবার অ্যাকসেপ্টের পরে কিন্তু পাওয়া যায় না। একটা খালি এফবিডিএসের সিট থাকতো আমাদের, আর এমবিবিএসের সিট ওই সময় 13টা 12টা 13টা থাকতো। তো সেই জায়গায় আজকে আমাদের এখানে 63 বিডিএস। ইমাজিন, কলকাতায় যাও, সেই ট্যাক্সি করে হাওড়া স্টেশনে যাও, তাড়াতাড়ি গিয়ে ধরতে হবে ট্রেন, মানে কি একটা অসুবিধা। যে ভদ্রলোক আমার কাছে এসেছিলেন গার্জিয়ান, আমি তো ফিল করি না ওর কি হতে পারে একটা স্টুডেন্টের জন্য কি। তো সেইভাবে, এবং আমার খুব খারাপ লাগে যে যখন বহু নামি দামি রাজনীতিবিদ এবং লিডার্স, আমার মনে হয় ভারতবর্ষে, আমি জানি না পৃথিবী সম্পর্কে আমার আইডিয়া নেই, খুব সম্ভব ডেন্টাল সার্জন একমাত্র মুখ্যমন্ত্রী খুব সম্ভবত এই ত্রিপুরাতেই হয়েছে, এর আগে কোথাও হয়েছে কিনা আমার জানা নেই। কিন্তু আপনার খুশিতে আমি দুঃখী, নাইবার্স এনবি। এর জন্য যখনই কিছু সমস্যা হয়, আমি দেখি প্রফেসর, ডক্টর মানিক সাহা, ডেন্টাল সার্জন বলছে, কিন্তু ঠিকই বলছেন, কিন্তু এর মধ্যে একটা শ্লেষের ব্যঙ্গাত্মক একটা ভাবনা। দন্ত চিকিৎসক, উনি আবার ডাক্তারি করবেন কি? আমার তখন অবাক লাগে। একবার মাঝখানে অনেক ডেন্টাল সার্জনরা প্রতিবাদ করেছে, এদের কিন্তু প্রতিবাদ করা উচিত, কারণ এরা কিন্তু ইগনোরেন্ট পিপুল, জানেই না কিছু, এদের জানানো দরকার। আমাদের যখন এই ডেন্টাল কলেজ আমরা শুরু করি, আমার মনে আছে এটা ইনোগ্রেশন করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ইনভাইট করেছি, সমস্ত কাগজপত্র আমি পাঠিয়েছি ওনাকে। যেদিন ইনোগ্রেশন হবে এর আগের দিন আমাকে মেঘালয় যেতে হয়েছে, সেখানেও মাননীয় প্রধানমন্ত্রীজি যাবেন। আমি যখন গেলাম এখানে, আমি গাড়ি দিয়ে যাচ্ছি, হঠাৎ করে মাননীয় প্রধানমন্ত্রীজির অফিস থেকে আমার কাছে মেসেজ আসলো যে একজন নির্বাচিত বিধায়ক উনি চিঠি লিখেছেন যে আপনি যে ডেন্টাল কলেজ এখানে খুলতে যাচ্ছেন, এখানে তো আমাদের এজিএমসির আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের ফ্যাকাল্টিকে ঢুকিয়ে দিয়েছে, এতে তো করে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের মানে ওদের রিকগনাইজেশন চলে যাবে। জাস্ট আমার দুঃখ লাগে।
এখন তো প্রধানমন্ত্রী এইসব কন্ট্রোভার্সিতে যাবে না। প্রধানমন্ত্রী যদি দেখে এরকম একটা কন্ট্রোভার্সিয়াল সিচুয়েশন, সেদিন ছিল সানডে, ডিসিএর অফিস আমি খুলিয়েছি, কারণ আই ওয়াজ দ্য ডিসিএ মানে মেম্বার। যেহেতু আমার এমনিতে একটা অ্যাপ্রোচ সবসময় আমার বরাবর থাকে, যাদের সাথে একবার বন্ধুত্ব হয় খুবই ভালো হয়। তো সেই জায়গায় বলে সেখানকার যে রুলস রেগুলেশন, কারণ এখানে এমনি মুখে বললে হবে না, এই রুলস রেগুলেশন আমি এই রাস্তা দিয়ে যেতে যেতে আমি বের করেছি। যখন ওখানে পৌঁছলাম, কারণ পরের দিন সেই প্রোগ্রাম হবে স্যারের, সেই কাগজ আমি পাঠিয়েছি টিপিএম প্রাইম মিনিস্টার অফিসে। আমি বুঝালাম প্রথমে ভার্বেলি যে এরকম হয় না যখন মেডিকেল কলেজ হয়, কারণ এখন সার্জারি আমার পড়তে হবে। তো সার্জেন, আমি জেনারেল সার্জেন, এখানে আমার মানে কলেজে কি করবে বসে সারাদিন, ওর তো সার্জারি করতে হবে। তো এটা এর জন্যই সাধারণত এই জন্য অল ইন্ডিয়া যে এক্সাম হয়, সেই অল ইন্ডিয়া এক্সামিনেশন মধ্যে কী আছে, এমবিবিএস অ্যান্ড বিডিএস লেখা থাকে না? থাকে তো। তো অর্থাৎ কি, এটা একসাথেই, মানে তার সাথে আমি বলবো যে ব্রাদার সিস্টার্সের মতো সম্পর্ক, একটা রিলেশন রয়েছে। সেই জায়গার মধ্যে এই যে অনভিজ্ঞ এবং খবরই জানে না দুনিয়ার, এমনিতে তো সব জানতা, ফোন করে বললো। এরপরে তো আলটিমেটলি যখন আমি সেম ওনার মানে মাননীয় প্রধানমন্ত্রীজির ফ্লাইট যখন ওনার, কারণ সেদিনই কিন্তু এখানে ইনোগ্রেশন হবে, আমি ওনার ফ্লাইটে একসাথে আমি এসছি এবং অফিস থেকে ওনাকে জানাচ্ছেন, ওনাকে বলার প্রয়োজন নেই। সেইভাবেই এয়ারক্রাফটেরও কিন্তু তার পজিশন এরকম যে নর্মালি এসছেন, তো ইনোগ্রেশন হয়েছে। জাস্ট ইমাজিন, কিছু একটা ভালো কাজ করতে গেলেই প্রবলেম। আমার কাছে খবর আছে এখানে এখনও, মানে কি বলবো, ইগনোরেন্স পিপুল কত আছে। একটা এখান থেকে ডেন্টাল কলেজের প্রিন্সিপাল মহোদয়া এবং ওরা যখন যায়, এখানেও রেজিস্ট্রারের সাথে কে জানি একজন আছে, নাম বললো, আমি বললাম ওকে একদিন ডাকবো, ডেকে আমি জিজ্ঞেস করব, অথচ ইউনিভার্সিটি চালাচ্ছে। একই কথা বলছে, আরে আপনারা আলাদা করে এই জেনারেল সার্জন রাখুন, মেডিকেল ডাক্তার রাখুন, আপনাদের নিজেদের ফ্যাকাল্টি কেন থাকবে না? তো এই যে মানে অল্প জ্ঞান কিন্তু একটা দারুণ সমস্যার, একটা বেশ কম জেনে যে মাতব্বরি করে অনেকেই, এটা কিন্তু বিশাল একটা সমস্যা এই সমাজের জন্য। আমি শুনি এগুলো, ডাকাবো আমি একদিন। তো এই যে অবস্থা, আমি এখানে যারা আমরা মেডিকেল কলিগরা আছেন এখানে, আমি একটাই কথা বলবো, ওদেরকে আমি বলেছি যে আপনাদের আমাদের যে ছেলেরা মেয়েরা যখন পড়তে যায় এখানে, এটা এমন একটা আপনাদের মধ্যে থাকা উচিত যে যেভাবে আপনারা শিক্ষাদান করেন এমবিবিএস স্টুডেন্টদের, একইভাবে বিডিএসের যারা আছেন তাদেরকেও আপনারা শিক্ষাদান করুন। প্রায়শ আমি বলি, এখানের মধ্যে কোনো রকম আপনারা যেন এই সেপারেশন বা আলাদাভাবে যে একটা মানসিকতা, আরে ফালতু কাজে নেই, এসছে ডেন্টাল লোক, এই যে এরা মানসিক যে মাইন্ডসেট, কেজিএমসির মধ্যে গিয়ে আপনারা একবার দেখুন গিয়ে, কিং জর্জ মেডিকেল কলেজ, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড বেস্ট মেডিকেল কলেজ অ্যান্ড ডেন্টাল কলেজ। আমরা তো ফ্যাকাল্টি অফ ডেন্টাল সায়েন্সেস ছিল ডিপার্টমেন্টগুলো, আমি সেদিনও গেছি, এখন ইউনিভার্সিটি হয়েছে, শেখার বিষয় সেখানে, এত মেলজেল, এত সুন্দর, ভাবা যায় না সেখানে। তো এইগুলো আমাদের বুঝতে হয়। এবং আমি মনে হয় যে কিছুদিন আগে দেখবেন ডাক্তারদের বিরুদ্ধে ওই নচিকেতা নামে একজন আছে না গায়ক, ডাক্তারদের একটা সুন্দর গান করেছে ডাক্তারদের বিরুদ্ধে, এবং ওটা দিয়ে কিন্তু ওনার যে টিআরপি কিন্তু বেড়েছে অনেক। কিন্তু যখন অসুস্থ হলো, এইবার দেখলাম ডাক্তারের এখানে শরণাপন্ন হলো। তো আমার এক বন্ধু ডাক্তার, উনি বলেছেন যে ডাক্তার আপনাদের বিরুদ্ধে আপনি এত কিছু লেখলেন, কিন্তু চিকিৎসা কিন্তু তবুও আপনাকে মাফ করে দিচ্ছে, আপনার চিকিৎসা ডাক্তারবাবুই করবেন। অদ্ভুত এই সমাজে, জন্মের দেয় ডাক্তাররা, জন্মের সময় থাকে, মৃত্যুর সময় উইদাউট ডক্টরসের যে বার্থ সার্টিফিকেটও ডাক্তাররাই দেয়, ডেথ সার্টিফিকেটও ডাক্তার দেয়, তারপরেও ডাক্তারদের এরকম মানে সফট টার্গেট। যে সমাজ পরিবর্তনের কথা আমরা বলছি, এই বিষয়গুলো আমরা বলা উচিত। আর নিজেকে কোনো সময় এটা ভাবা উচিত নয় যে আই এম ইনফেরিয়ার, আই এম নট ইনফেরিয়ার। এখন আর্মি যে আছে, আর্মির সাথে যদি বিএসএফ বলে, সিআরপি বলে, বা আসাম রেফেল যদি বলে, আরে
बीएसएफ ये तो बॉर्डर का है, ये क्या करेंगे हमसे, हम तो आर्मी है, इतना ट्रेनिंग है, सख्त आदमी है। এখন তো এই জায়গায় নাই। আজকে অপারেশন সিন্দুর আপনারা দেখেছেন, প্রথম যে জায়গায় বর্ডার এরিয়াতে বিএসএফ, শুদ্ধ আর্মি, এয়ারফোর্স, নেভেল সবাই মিলে কাজ করে সেখানে। তো মানুষের চিকিৎসা করার জন্য যে কি কি করতে হয়, যতক্ষণ ধরে কেউ না বোঝ হবে ততক্ষণ ধরে এই সমস্যা থাকবে। এবং ইট ইজ অলসো ওয়ান কাইন্ড অফ আন্দোলন। সমাজে প্রতিষ্ঠিত হতে গেলে, সমাজকে জানানোর জন্য, সেটা কিন্তু আমাদের সবসময় আমাদের করতে হবে। আমার মনে আছে এই যে প্রোঅ্যাক্টিভ কীভাবে একটা জিনিস সম্ভব করা যায়। আমি হঠাৎ করে তৎকালীন সময়ে যখন হেলথ মিনিস্টার স্বর্গীয় বিমল সিনহা মহোদয় ছিলেন, হঠাৎ করে আমাকে ফোন করলেন। এও আরেক কাহিনী। ফোন করে বললেন যে আরে আপনি ডেন্টাল কলেজ খুলবেন এখানে, মেডিকেল কলেজ ত্রিপুরাতে হয়নি তখন। আমি বললাম হ্যাঁ খুলব, একদিনের মধ্যে আপনি সমস্ত বানাতে পারবেন, কীভাবে হবে কি হবে। তো নেটের মধ্যে ছিল ডেন্টাল কলেজ করতে গেলে কি কি হবে সব খবর নিয়ে আমি এবং আমার সভাপতি তখন ছিলেন ডক্টর উৎপল ভট্টাচার্য, এবং এখানে অনেকেই আমার সাথে ছিলেন, আমরা গেলাম। অ্যান্ড হি ওয়াজ ভেরি মাচ থ্রিলড টু স্টার্ট দিস ডেন্টাল কলেজ। গিয়ে বললাম আমাদের যে ডাইরেক্টর, যেহেতু মেডিকেল গ্রাউন্ড, এবং আমার যে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আমাদের এগেনস্টে বারবার বলছে আরে এরা তো অনেক কিছু করতে পারে, কি করে হবে, এটা কি করে সম্ভব। এই বলতে বলতে মিনিস্টারের সামনে ওনাদের সাথে আমার ঝগড়া হয়ে গেল। বলছি কথাগুলো, বললাম যে আপনাদের মতো সিনিয়র যদি ব্যক্তি, আপনারা যদি অবজেকশন দেন, ঠিক বলেছেন আপনি, তাহলে কোনোদিনই ডেন্টাল কলেজ হবে না ত্রিপুরাতে। বলছে স্যার দেখেছেন আপনার সামনে কীভাবে কথা বলছে একজন ডাইরেক্টরের সাথে। আমি বললাম স্যার আমি আপনাকে বলছি, আমি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হিসেবে এখানে এসেছি, আমার কোনো প্রোটোকল নেই, ওনার প্রোটোকল থাকতে পারে। আমি অন বিহাফ অফ দ্য অ্যাসোসিয়েশন আই এম টকিং উইথ ইউ করে তারপর তো খুব হয়েছে, আমি বেরিয়ে আসলাম। দুঃখের বিষয় একজন তো স্বর্গীয় হয়েছেন, আরেকজন এখন একটা স্টেজের মধ্যে আমার পাশেই বসেছিলেন। মানে কিভাবে দুনিয়া ঘুরে আর কি। কিন্তু আমরা সম্মান দিতে জানি। কোনো দিন যে এই কথাগুলো বলেছেন, যন্ত্রণা দিয়েছেন, কোনো সময় কিন্তু মানে তুমি অদম হইলে আমি উত্তম হইব না কেন, এই মানসিকতা নিয়ে আমরা কাজ করি। আমার মনে আছে যিনি সবচেয়ে বেশি আমার ট্রান্সফার নিয়ে, আমি প্রায় 9 বছর আমি প্রাইভেট প্র্যাকটিস করেছি, সবাই জানে, অনেকে আমার কলিগরা। যখন চাকরিতে জয়েন করলাম, জয়েন করার পর যখন যেতাম প্রায় কোনো বিষয়ে, আরে আপনি সব ছোটোখাটো সংগঠন কেন করেন, বড় সংগঠন করুন। এবং আমাকে সিংলি ডেকেছেন, কিন্তু আমি প্রেসিডেন্টকে নিয়ে গেছি। যখন প্রেসিডেন্টও ঢুকতে গেল ভিতরে, নেই আপনি বাইরে যান, ওনার সাথে কথা বলি। ওই যে প্রোঅ্যাক্টিভ, এটা সবসময় একটা এই ধরনের আমার ছিল। তো বলছে আরে আপনাকে ডেকেছি। আমি বললাম না জানি কী বিষয়ে কথা বলবে, আমাদের ডেন্টালের কোনো বিষয়ে। বলে আপনি সব ছোটোখাটো কেন সংগঠন করেন? আচ্ছা ভাবুন, সেক্রেটারিয়েট ছিল এইখানে, এই লাল যে বাড়ি, সেখানে সেক্রেটারিয়েট ছিল। একটা মিনিস্টার বলছে যে ছোটোখাটো সংগঠন ছেড়ে আমাদের একটা বড় সংগঠন করুন, আপনাকে আমি সর্বতভাবে সাহায্য করব। আমি বললাম ঠিক কী কথা, আমার তো মানে ঘাম দিয়ে দিয়েছে। আমি বললাম আরে ঠিক কী কথা, এটা আমি প্রথম বুঝতেই পারি না, পলিটিক্যাল টক, অ্যান্ড আই ওয়াজ নন পলিটিক্যাল। তো সেই জায়গায় আমি ওনাকে বললাম যে স্যার আমি একটা আইডিওলজি নিয়ে থাকি, প্লিজ আমাকে সেই আইডিওলজির মধ্যে থাকতে দিন। বেরিয়ে আসলাম। আমার সভাপতি প্রেসিডেন্ট উনি আমাকে জিজ্ঞেস করলেন আইডিয়ার টিএসবি কী বললো। আমি বললাম আরে এরকম কথা বললে, তো বললে আরে তোমার বলা উচিত যে স্যার আপনার সাথেই আছি আমি। বললাম আমি তো মিথ্যা কথা বলি না, মিথ্যা কথা বলতে পারবো না, বাস বেরিয়ে আসলাম। আর ওই সময়ে তাদের
যে সরকার তার পতন ঘটে। পতন ঘটার পর ঝুটামূল আসে। তো হঠাৎ করে এয়ারপোর্টে আমি যখন তখন লাইন দিতে হতো ওই যে সিকিউরিটিতে যেতে, এখন তো আর এই পজিশনে তো আর সিকিউরিটি দিতে হয় না, ভবিষ্যতে নিশ্চয়ই আবার এই লাইনেই দাঁড়াবো, রুটে থাকতেই হবে। তো সেখানে আমরা দাঁড়িয়েছি, হঠাৎ করে দেখলাম ওটা তো আবার খুব মানে ব্যাগ ট্যাগ নিয়ে হাঁটেন টাটেন দাঁড়িয়ে এইসব থাকে অনেক সময়। তো আমার প্রেসিডেন্ট দাঁড়িয়েছে, আর ওই সামনে ওই যে আগের হেলথ মিনিস্টার উনিও দাঁড়িয়েছেন, আর তার পেছনে আমি। তো আমার যে প্রেসিডেন্ট বলছেন, গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার। তো গুড মর্নিং, আচ্ছা ঠিক আছে। আরে আপনি, উনি বেরিয়ে এসে, আরে আমি যে ওই যে ডেন্টাল যে ইয়েগুলো দিয়ে এসেছিলাম চেয়ারগুলো, এটার খবর টবর কি? এই দেখুন, এই ভদ্রলোকও কিন্তু ওই দিন যদি আমি বলতাম আপনার সাথে থাকতাম, ওই যে আমার প্রেসিডেন্টের সাথে যে বিহেভিয়ার করেছে একই কথা, হাউ আর ইউ। কিন্তু উনি দেখেছেন এই ডেন্টাল চেয়ারের জন্য আমি কি ফাইট করেছি। সমস্ত জায়গায় প্রায় 15টা না 16টা বিভিন্ন জায়গায় এই ডেন্টাল চেয়ার দেওয়ার জন্য, যদিও আমি তখনও কিন্তু আমি সার্ভিসে জয়েন করিনি। এতগুলো 31টা সিট বের করার পরেও আমি জয়েন করিনি। এরাই জোর করে জবরদস্তি পরবর্তী সময় আমার নাম দিল, জয়েন করলাম। জয়েন করার পরে তো ট্রান্সফারের শুরু হলো এক মাথার থেকে আরেক মাথা। বলছে হি ইজ এ গুড ডক্টর, বাট হি ইজ ফ্রম দ্য অপোজিশন পোল। আরে এটা আবার কী কথা? যাই হোক, পরবর্তী সময়ে যখন আমি এই জার্নিটা এই কারণে বলছি যে ভেতর একটা জেদ যদি না থাকে সাকসেস হওয়া অসম্ভব। জেদ থাকতে হবে। আজকে এখানে যে বারবার যারা প্রাইজ নিচ্ছে, আমি আমার কলেজ লাইফের এখানে যখন বিএসসি ফার্স্ট ইয়ার আমি পড়ি, আমি লং ডিস্টেন্সের মানে 5000, 1500, 800, তো আমি যখন সবসময় ভিক্টোরি স্ট্যান্ডের ফার্স্টে থাকতাম ব্যাডমিন্টনে, তো কিছু লোক মনে আছে যে বলছে আরে তুই ওইখানেই থাক, তো নামতে হবে না। তো এই কথাটা এদেরকে আমি বলেছি, তুমি আর কতবার তোমরা পাবাই। তো এগুলোর মানে ইন্সপিরেশনাল, আমার মনে হয় যে ইন্সপিরেশনাল মাই এক্সপিরিয়েন্স হুইচ আই শুড শেয়ার উইথ ইউ। তো এগুলো আমরা দেখেছি। আশ্চর্য লাগে এই ট্রান্সফার ইত্যাদি নিয়ে হাইকোর্ট, বিধানসভা ভাঙচুর। আমি ওনাকে ধন্যবাদ দেব। আমার যখন ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি করে আমি এসেছি এখানে, আমি প্রথম ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি ক্লিনিক আমি স্টার্ট করি টিএমসির মধ্যে। তখন টিএমসি ছিল না, স্টেট হসপিটাল ছিল। তো সেখানে যখন আমি স্টার্ট করলাম, তখন এই যে ট্রান্সফার ইত্যাদি বহু জায়গায় আমার করানো হলো। এবং যে হেলথ মিনিস্টার, ওনাদের তো আবার হেলথ মিনিস্টার বসে থাকে ঠিকই, কিন্তু পার্টি কিন্তু হেলথ মিনিস্টারকে চালান। পার্টিতে ডিসিশন হবে যে কাকে ট্রান্সফার করতে হবে, কাকে আনতে হবে, কাকে ভিক্টিমাইজ করতে হবে, কাকে ডিমোশন করা যাবে। আমাকে দুবার ডিমোশন করেছে। আই হ্যাড টু নক দ্য ডোর অফ দ্য হাইকোর্ট অ্যান্ড আই ওন। এইরকম অদ্ভুত কি বলছেন। আমি একদিন আমার এক সার্জেন বন্ধুকে আমি জিজ্ঞেস করছি, আজকে যে উনি বক্তব্য রাখছেন আমাদের রাজ্যের যিনি মুখ্য, বলছেন শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার না হলে, শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হলে চলবে না, কি হতে হবে, ভালো মানুষ হতে হবে, ভালো মানসিকতার লোক হতে হবে। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম ভালো মানুষের অর্থটা বুঝলাম না। উনি বললেন বুঝলেন না, মানে ওই পার্টির মেম্বার হলেই আপনি ভালো মানুষ। মানে অদ্ভুত, মানে কি বলবো এই ধরনের মানসিকতা। এইসব ইতিহাস যে হেলথ মিনিস্টার সময়ে এইগুলো আমার করেছে, উনি সাংঘাতিকভাবে গুরুতরভাবে অসুস্থ। আমি ত্রিপুরা মেডিকেল কলেজে আমি দেখতে গেছি ওনাকে। যাওয়ার পরে আমি চিফ মিনিস্টার তখন গেছি আমার সৌজন্যতার কারণে। কেমন আছেন, ভালো আছেন তো, শরীর টরীর? বলে আমাদেরকে বাঁচান। আরে আপনাকে আমি দেখতে এসেছি, আপনি কি বাঁচাবো? এই আপনাদের যে করছে আমার উপরে। আমি আপনি তো অসুস্থ, আপনাকে তো মেরে এখানে পাঠাইনি, আপনি শারীরিকভাবে প্রবলেম, এর জন্য আপনি এসেছেন এখানে, আপনাকে এই অত্যাচার থেকে আমাদের বাঁচান। মানে অভ্যেস হয়ে গেছে খালি অত্যাচার, আন্দোলন, এই যে একটা মানে
শোয়া অবস্থায় আমাকে বলছেন, আমি বললাম, আরে উঠতে হবে না। তারপর বাধ্য হয়ে আমার বলতে হলো যে আমি তো এইসব যে আমরা বদলের কথা বলি, কিন্তু বদলা নেওয়ার চিন্তা ভাবনা নেই। তবে এতদিনের যে আপনাদের যে যে যেসব সৃষ্টি করে গেছেন, আমি জানি অনেক লোক কিসব করে, কিন্তু আই ডোন্ট এন্ডোর্স দোজ। মেবি ইট ইজ রেসিপ্রোকেট ফ্রম দেয়ার সাইড, ইট মে বি রেসিপ্রোকাল। বুঝেছে কিনা আমি জানি না। যাই হোক, আমি বেরিয়ে আসলাম। আরেকজন, উনি তো আরও দুর্দণ্ড প্রতাপ ছিলেন, উনিও স্বর্গত হয়েছেন। যখন ওনার মরদেহ নিয়ে আসলো, আমি ফুল টুল দিলাম, কারণ আই এম দ্য লিডার অফ দ্য অ্যাসেম্বলি, আই হ্যাড টু গিভ ইট। তো এই হচ্ছে দুনিয়া। মানে এক এক সময় চিন্তা হয় যে জীবন প্রতিদিন একটা পাতা, কিন্তু একটা মানুষের জীবন বইয়ের একটা পাতা হয়। এবং এগুলো যদি আমরা যদি একসাথে করি, তাহলে একটা বই সৃষ্টি হয়। এর জন্যই এত নানা ধরনের যে আমরা বই পড়ি, সেটা মেডিকেলেরই হোক, ডেন্টালের হোক, তার অভিজ্ঞতার নিরিখে কিন্তু হয়। আর জীবনের, মানব জীবনে বাঁচার যে, সেগুলো কিন্তু তার অভিজ্ঞতায় একটা বই হয়, একটা পাতা হয়। তো এবং সেটা যেন ভালো হয়। আপনি এখানে আইন নাই, আরে ভালো আইন থাকা সত্ত্বেও বলছেন এখানে ল অ্যান্ড অর্ডার নেই। বারবার বলছি, এনসিবিআর বলছে আমাদের এখানে যে সারা 28টা রাজ্যের মধ্যে আমরা নিচের দিক থেকে 3rd পজিশনে। প্রতিটা ক্ষেত্রে আমি গত ডিজি এবং যারা আইজি তাদেরকে আমি বলেছি, আপনাদের তো আমি ইন্টারফেয়ার করি না, কোনো কাজে আপনাদের ইন্টারফেয়ার করি না। যদি ইন্টারফেয়ার না করি, তাহলে কেন এখানে শাসনের যে ব্যবস্থা সেটা আপনারা করবেন? আমি যখন গাড়িতে আপনাদের এখানে আজকের যে প্রোগ্রামে আমি আসার সময়, আমাকে মেসেজ করলো পুলিশ ডিপার্টমেন্ট থেকে যে ডেলিভারি বয় যে মারা গেছে, তাকে যে প্ররোচনা দিয়ে তাকে তার ফাঁসি দিয়ে মরতে হয়েছে, তার জন্য পালিয়ে গেছিল, 3 জন অ্যারেস্ট হয়েছে। তো ল অ্যান্ড অর্ডার কোথায় নেই। এবং যারা যে অফিসার আমাকে বলছিলেন যে আমার যে ইচ্ছা, সেই ইচ্ছাটা যে ও পূরণ করতে পারছে, তাতে গর্ববোধ করছে নিজেকে। তা আমরা এইভাবেই চেষ্টা করি যে এই রাজ্যকে আমরা সুন্দরভাবে চালাবো। আবার আরেক দিক দিয়ে যদি দেখি, ভালো লোকও আছে। ডক্টর আমাদের এই হেলথ মিনিস্টার, ওনাদের সময় পার্সন টু পার্সনও কিন্তু ডিফার করে। তপনবাবু আছেন, তপন চক্রবর্তী, অত্যন্ত সজ্জন ব্যক্তি। আর ইসের কথা বলে তো লাভই নেই, আমরা সবাই জানি তাকে কীভাবে অ্যাসেসিনেশন হয়েছে। বিমল সেনা স্বাস্থ্যমন্ত্রী, খুবই হৃদ্যতা ছিল আমার সাথে, আমার চেম্বারও আসতো। এ মনে হয় যে আমি স্কুটার দিয়ে আমার ট্রিটমেন্ট ওনার বাড়িতেও পৌঁছে দিয়েছি। একদিন আমাকে বললেন যে ডাক্তারবাবু, আপনার পিছনে তো অনেক শত্রু, তবে আমি জানি আপনি কাজের লোক, আপনি কাজ করে যান, আমি আছি। আপনার ঠিক আছে। আপনি তা প্রশ্ন করলেন, উত্তরও আপনি দিলেন, আমি আর কি বলবো, চুপ করিয়ে রইলাম। আমাকে ডেকে পাঠিয়েছিলেন পরবর্তী সময়ে। খুবই ডাইনামিক, যাকে বলে ডাইনামিক লোক। আমরা যেমন এরকম না যে ব্যক্তি বিশেষও কিন্তু অনেক সময় ডিফারেন্স আমরা দেখতে পাই। আজকে এখানে বলছে যে চাকরির বাইরের লোকদের আমরা এখানে চাকরি দিই, বলে না, বাইরের লোকদের চাকরি। হিম্মত তো ছিল না, তোমাদেরও ছিল না, কোনো গভর্নমেন্টের ছিল না। আমি যখন মুখ্যমন্ত্রী হই, আমি তো পিআরটিসি স্টার্ট করেছি এখানে। পিআরটিসি করে ত্রিপুরার লোকরা যাতে চাকরি পায় তার ব্যবস্থা আমি করেছি। আপনাদের সময়ে তো সেই হিম্মত ছিল না। এখন তোমাদের সময়ে তখন কি বাইরের থেকে লোক আসেনি এখানে? প্রচুর লোক। আর গিয়ে বলছে বাইরের লোক আসছে, বিহার থেকে আসছে, আমাদের লোক চাকরি পায় না। আর কি করেছে? ওরাই করে। যেমন একটা চাকরি খেলো, ফর এক্সাম্পল 10,323, একটা ব্র্যান্ড নেম, এক পার্টি চাকরি দিল অন্যায়ভাবে, আবার আরেক পার্টি এই চাকরি খেয়ে নিল। এখন দুজনে হাত মিলিয়েছে। এদের তো কোনো মানে গিরগিটির মতো রং পাল্টায়। মানুষকে বুঝতে হবে। আমি বলছি না সবাইকে রাজনীতি করতে হবে,
সাধারণ থাকা যাবে না। আমাদের যে মুখ্য যিনি ছিলেন আগের, এবং দুঃখ হয় যে উনি কি বলছেন, ওনাকে যখন আমি মুখ্যমন্ত্রী হই, আমি ওনাকে ফোন করলাম, উনি তখন বিরোধী দল নেতা। আমি বললাম, আপনাকে তো নিয়ম অনুসারে আপনাকে কার্ড পাঠাবে, কালকে তো আমি ওট টেকিং নিচ্ছি, আমি আর তরফ থেকে আমার মানে আপনাকে আসলে ভালো হয়, খুশি হব। না, আমরা তো যাব না। কেন? না, যেভাবে ইলেকশন হয়েছে তার জন্য প্রতিবাদে আমি তো যাব না। আমি এটা আপনার ইচ্ছা, আপনারা যাবেন কিনা এটা আপনাদের উপর। তখন উনি বললেন, আরে তুমি আবার এই ঝামেলা কেন এলে? তখন আমি বললাম, এটা তো আপনার জন্যই। বলার পরে ফোনটা রেখে দিয়েছে। আপনাদের জন্যই তো আমি এই ঝামেলা নিলাম। কারণ যখন বললেন যে উনি ভালো ডাক্তার সব কিছু, কিন্তু অপোজিট পোলের লোক, ঠিক আছে ভাই, অপোজিট পোলেরই থাকি, ডাক্তারিটা কম করো। তারপর থেকে তো শুরু হলো যাত্রা। এবং একটা জেদ ছিল ভিতরে যে এই সরকার যদি থাকে, আজকে এই ডেন্টাল কলেজে হতো না, কোনো রকমে মেডিকেল কলেজ একটা হয়েছে, তার মধ্যে কিন্তু আমাদেরও অনেক মানে মানে ওখানে আমাদের হ্যান্ড ছিল, অনেক কাজ করেছি আমরা ইনডাইরেক্টলি। ডাইরেক্টলি তো আমাদের দেবে না। ওখানে মেডিকেল কলেজে যখন ইন্টারভিউ ডাকলো, ইন্টারভিউ ডাকার পরে আই ওয়াজ অলসো ওয়ান অফ দ্য ক্যান্ডিডেট ডেন্টাল ডিপার্টমেন্টে। যাওয়ার পরে আমাকে জিজ্ঞেস করলো, 4-5 জন 6 জন ছিল ওদের, আমাকে কীভাবে পড়াতে হবে আমাকে জিজ্ঞেস করছে। তো আমি খুব সুন্দরভাবে বললাম আমার যতটুকু আছে। তারপর তো এরকম আমরা বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পরে যখন রেজাল্ট বেরোলো, আমি অনেককে জিজ্ঞেস করলাম, বলে আমাকে তো কিছুই জিজ্ঞেস করিনি। তারপর যখন ওই লোকটা পেলো, আমাদের একজন ডাক্তার বন্ধু, আমি বললাম, তুই লক্ষিন্দরের এই ছিদ্রটা কোথার থেকে পেলি? এই লক্ষিন্দরের ছিদ্রটা কোথায় পেলি? আরে আছে, সব ফিট। তো আমি বাধ্য হয়ে, আমার মনে আছে, আমি তারপর অপশন দিয়ে কোনো রকমে আমি তারপর, এটা ছিল ওই জিনেটের সময়, ওই পালিয়ে আমি সেখানে যাই, যে না এখানে কিছু হবে না, কাজ করার জন্য আর কি, কাজ করার জন্য। তো এইসব ইতিহাস আর কি ওনাদের সময়ে, কি বলবো, মানে একের পর এক এখানে ডেভেলপমেন্টের বিষয়ে অনেক কথা হয়েছে। এবং এই ডেন্টাল কলেজ, ওই একটা আমি টিভির মধ্যে দেখি, কি যেন একটা অ্যাডভার্টাইজমেন্ট দেয়, বলে স্বপ্ন পূরণের অঙ্গীকার। কি একটা অ্যাডভার্টাইজমেন্ট প্রায় দেখি, স্বপ্ন পূরণের অঙ্গীকার। এই ডেন্টাল কলেজ আমার স্বপ্ন অঙ্গীকার করেছিলাম, সেটা পূরণ হয়েছে। এবং সেটা সম্ভব হয়েছে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্য। আর ভগবান সহায় যে এই পজিশনে আসার জন্য এটা আমি করতে পেরেছি। শুধু ডেন্টাল কলেজ না, আরও মেডিকেল কলেজ আপনারা জানেন, সিজা হসপিটাল, কিডনি ট্রান্সপ্লান্ট, 9টা সুপার স্পেশালিটি, আরও আমরা চেষ্টা করছি। এইমসের সাথে আমরা অলরেডি মৌ করেছি যাতে এখানে বেটার চিকিৎসা হয়। টেলিমেডিসিন আমরা স্টার্ট করেছি। আমাদের সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে আমরা সেখানে ট্রমা সেন্টার করেছি। আমরা সমস্ত অন্যান্য যেসব সাব ডিভিশন বা এই আমাদের পিএসসিগুলো আছে সেখানে যাতে ভালো সুব্যবস্থা হয়। আমাদের সময়ে তো গভর্নমেন্টের চাকরি মানে কনফার্ম, ওইখানে গেলে সিস্টার একজন থাকবেন, আর ওই পর্দা কেটে ওই টেবিল ক্লথ, পর্দা কেটে টেবিল ক্লথ, আর একটা ভাঙা একটা চেয়ার, এতেই আমরা খুশি। চাকরি করি ভাই, এখানে চারটিখানি কথা নাকি, এর মধ্যে এই ধরনের স্ট্রাকচার ছিল। আর এরা ভাবতো যে এইভাবে গরিবকে গরিব বানাও সারা জীবন, আমরা এইভাবে গরিবের মধ্যেই আমরা এই যে স্তূপ বানিয়েছে, ধ্বংস করেছে, এই স্তূপের মধ্যে থেকে অট্টহাসি আসবো, এবং সেইভাবেই করেছে। মানুষ এখন বুঝে গেছে ডেভেলপমেন্ট ছাড়া কিচ্ছু হবে না, জাতপাতের কিচ্ছু হবে না। ডাক্তারের কাছে কে এসটি, কে এসসি, কে আপনার মাইনরিটি, কে বাঙালি, এগুলো নাই। যে কোনো ডাক্তারের কাছে সব এক, এটা দিয়ে বুঝতে হবে। ডাক্তার কিন্তু এগুলো ডিফারেন্সিয়েট করে না কোনো অবস্থায়। এবং ডাক্তার থেকে, ডাক্তাররা যেভাবে কাজ করে সেভাবে কিন্তু সমাজের মধ্যে এটা একটা মেসেজ কিন্তু সব ক্ষেত্রেই দেওয়া উচিত।
এবং এইভাবে যদি আমরা আগামী দিন আমরা যেটা বলি যে মাননীয় প্রধানমন্ত্রীজি এবার কি বলেছেন এই অপারেশন সিন্দুরে, যে দিস ইজ নিউ ইন্ডিয়া, দিস ইজ নিউ ইন্ডিয়া। আর আমিও ওনার থেকে শিখি অনেক কিছু। আমরা বলছি যে নিউ ত্রিপুরা আমরা আগামী দিন বানাবো। এই কথাগুলো বলে আমি এখানে আজকের যে ফাউন্ডেশন ডে উপলক্ষে আমি সবাইকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।